আর রাজুকের মানুষরা যারা রাজুকের নিচে যারা চাকরি করে অফিসার জুনিয়র অফিসার একমাত্র চোর বাটপার বাংলাদেশে নাই। রাজুকের কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই। সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে রাজুকের ব্যর্থতা। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছে আমি সাদর রহমান। বাংলাদেশে যখনই ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে সবার আগে আঙুল যায় কয়েকশো বছর আগে গড়ে ওঠা পুরান ঢাকার এই এলাকাটিতে। বিশেষজ্ঞদের মতে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় মাটির সাথে মিশে যেতে পারে এই এলাকাটি। বিশেষজ্ঞদের এই মতামতকে কিভাবে দেখছেন এই এলাকার বাসিন্দারা, চলুন জেনে আসা যাক। না, রাজুক কী বলে সেটা আমাদের বিষয় না। তো আমাদের এই পুরান ঢাকাটা সেই ব্রিটিশ আমল থেকে এইভাবে পরিকল্পিত একটা শহর। তা রাজুক যদি বলে থাকে তো সেটা রাজুকের ব্যর্থতা আমি মনে করি। আমি একজন এই সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে রাজুকের ব্যর্থতা। আর পুরান ঢাকার বেশিরভাগ যদি বলে থাকে, যদি তারা বলে যে বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, কথাটা এখন সত্য না। হ্যাঁ, কিছু কিছু ভবন আছে ঝুঁকিপূর্ণ, সেটার হিসাব রাজুকে আছে, ঢাকা সিটি কর্পোরেশনের আছে। সেই বিষয়ে রাজুকের এবং সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত, যাতে আমরা একটা ঝুঁকিমুক্ত পরিবেশে বসবাস করতে পারি। যদি ঝুঁকিপূর্ণ করতে গেলে তার পূর্বে আমার জানতে হবে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিনা, বা অগ্নিসংযোগ হলো কিনা, বা ভূমিকম্প। আমি মনে করি যদি ভূমিকম্প বা অগ্নিসংযোগ হয় তখন যে এলাকা ক্ষতিগ্রস্ত হয় সেটা সবসময় ঝুঁকিপূর্ণ। আমাদের যারা বসবাস করি তাদেরকে সচেতন হতে হবে, রাজুককে আন্তরিক হতে হবে, সিটি কর্পোরেশনকে আন্তরিক হবে। আমরা তো নাগরিক সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। আমরা পুরান ঢাকারবাসী যে নাগরিক মৌলিক অধিকার বা সুবিধা সেখানে পুরোপুরি বঞ্চিত। এটা প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং সেই ব্রিটিশ আমল থেকে এই অবস্থা চলতেছে। ভূমিকম্প হলে প্রত্যেকে তার কয়েকটা পদ্ধতিতে মানে সেফ থাকার জন্য বলছে। বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে যদি খোলা জায়গা থাকে বা মাঠ থাকে সেখানে গিয়ে অবস্থান নেওয়ার জন্য। কিন্তু আমাদের পুরান ঢাকায় দেখেন একটা ওয়ার্ডে একটা বড় মাঠ নেই, প্রত্যেকটা ওয়ার্ডে। কিন্তু আপনার নতুন ঢাকায় দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মধ্যে মাঠ আছে, কিন্তু আমাদের এখানে আশ্রয় নেওয়ার মতো মাঠ নেই। সেই মাঠ তো আমি দিতে পারি না বা এলাকার কোনো বাসিন্দা দিতে হবে না, সেটা সরকারকে উদ্যোগী হতে হবে। আর্থকোয়াক বড় রেড স্কেল মাত্রায় হয় তখন কীভাবে এই দেশের জনগণকে রক্ষা করবে, তার জানমালকে রক্ষা করবে, সে ব্যাপারে সমস্ত সরকারি সংস্থাগুলো ব্যবস্থা নেবে। আপনার যে রাজুকের যে প্রধান, উনার নিচে যারা আছে অফিসার, এরা তো মাল পানি টাকা বসালে এরা ছাড় দেওয়া যায়। আমরা ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে থেকে মরতেছি, এরা যদি পদক্ষেপ নেয় ভাঙবার, তাহলে কি আমরা পারুম? সরকার ছেড়ে কি নইব? ওই যে আরমানিটোলা বাউন্ড স্কুলের সামনে দেখবেন 8-10 হাজার ছাত্রছাত্রী পড়ে, কেউ নিচে পার্কিং নেই, ওইটা তো ঝুঁকিপূর্ণ। তাহলে বিল্ডিংটা তো পড়ছে একটা দুর্ঘটনা। এই প্ল্যান পাস আছে, এটা সব কিছু আছে, নাহলে তো ব্যাংক লোন দেয় না, ব্যাংক লোন আছে, এটা সব কাগজপত্র আছে, সব ঠিক আছে। এখন ঠিক নেই, ওয়ালটা যে পড়ছে, যারা মারা গেছে ওর পরিবার করতে পারবো যে কষ্টটা কীরকম। মানে আমরা আপনারা মিলে সবচেয়ে দোয়া করি যেন ভালো থাকে। আর রাজুকের মানুষরা যারা রাজুকের নিচে যারা চাকরি করে অফিসার জুনিয়র অফিসার একমাত্র চোর বাটপার বাংলাদেশে নাই। এরাই তো টাকা খায় বহুতলা ভবন দেয়, অনুমতি নেই দিছে এরাই তো ঝুঁকিপূর্ণ বানিয়েছে আমাকে বসবাসলে। আওয়ামী লীগ কিন্তু যায়নি, এই আওয়ামী লীগের গোড়াইয়ারা, আওয়ামী লীগের গোড়াইয়ারা এখনও ধরেন দলের সব বাইরে বাড়ি এলাকা কত পাইবেন ভাই? আমরা ঢাকার মানুষ কই বাইকা যাবো? এখন বাইকা রয়েছি একটু পরে দায়িত্ব হইব। কিন্তু মেন যারা রাজুকের মানুষ চোর বাটপার এক ধরেন, যদি কয় প্রমাণ দিবার দিয়া পারুম, আমরা ঝুঁকিপূর্ণের ভিত্তিতে থেকে মরতে হইব। আমাদের গ্রামে বাড়ি নেই ভাই, সবার জন্যই মানে ঝুঁকিপূর্ণ। তারপরে মনে করেন এখন সবাই সতর্ক থাকা দরকার। আর কালকে যে ঘটনাটা ঘটছে এটা হলে ওপরে যে টাওয়ারটা বানাইছে ওই টাওয়ারটার মানে জন্য এই ঘটনাটা ঘটছে। রাজুকের এই কার্যক্রমগুলোকে স্বাগতম জানাই, কিন্তু এই কার্যক্রমগুলো ওনাদের কাগজ কলমে লিপিবদ্ধ থাকে। যে অনেক কিছু দেখা গেছে দুর্ঘটনা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আজকে আমি যেমন যেখানে আমার কর্মসংস্থান, আমি ওখানে গেলাম, দেখলাম যে নামাজ পড়তে আসলাম, এরপরে যাওয়ার পরে তো অনেক লোকজন আসছে, কি রাজুকের লোকজন আসছে, সবাই দৌড়ঝাঁপ করে দোকানপাটগুলো বন্ধ করে দিচ্ছে। এখন দেখা গেছে যে আপনি হয়ে যাওয়ার পরে আসার পরে কি আবার দেখা গেছে স্বাভাবিক। আপনি গতকালকে আগে বৃহস্পতিবার কথা ছিলেন, বুধবার ছিলেন, এইভাবে আপনি বছরকে বছর দেখেন। এখন দেখা গেছে একটু একটা ঘটনা করছে, উপর থেকে চাপ পড়ছে, আসছে কিছু নিরীহ লোকদের কাগজপত্র থেকে কিছু টাকা পয়সা নিয়ে দেখা গেছে এখানে ক্লান্ত হয়ে যাবে। আসলে যে বাস্তব যে উদ্যোগগুলো সরকারের, আমরা যে কোনো সরকারের কোনো রাজনীতির কথা বলবো না, কিন্তু সব সরকারের জিনিসগুলি উদ্দেশ্যগুলি ভালো থাকে, কিন্তু দেখা গেছে বাস্তবতায় বা সরকার কোনো কিছু নিতে পারতেছে না দুষ্কৃত কিছু লোকদের কারণে। আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আশঙ্কা করি, কিন্তু এই ঝুঁকিপূর্ণগুলো যদি সরকার যে কোনো সরকারে আসে সামনে, আমি ওনাদের কাছে দাবি জানাবো যেন এগুলার জন্য ভালো একটা পদক্ষেপ নিয়ে যেন আমাদেরকে ঝুঁকিপূর্ণ থেকে রক্ষা আল্লাহ করার মালিক, আর ওনারা যেন চেষ্টা করে
এই রাস্তাগুলো ম্যাপ আকারে আছে, যে এখন দেখা গেছে যে ম্যাপের বাইরে কেউ গেছে কিনা, তাহলে সরকারের সুযোগ আছে পদক্ষেপ নেওয়ার। যেমন দেখা গেছে একটা রাস্তার ম্যাপের মধ্যে কি 8 ফিট না 10 ফিট না আরও 12 ফিট, এখন দেখা গেছে কোনো রকম নিচে দিয়ে ছাড়ছে, উপর দিকে আবার নিয়ে নিছে। তো এখন এই ধরনের যে জিনিসগুলো হয়ে থাকে এগুলো সরকার উদ্যোগ নিতে পারে, যেহেতু সরকারের সুযোগ আছে। এইভাবে তো আমাদের ম্যাপে আছে বা রাজুকের যে প্ল্যানিংয়ে আছে বা পর্সার মধ্যে আছে, CSRS SH এর মধ্যে আছে, এইভাবেও নিতে পারে। আর যদি এরপরও কোনো সুযোগ না থাকে তো সরকার এদেরকে ক্ষতিপূরণ দিয়ে রাস্তাগুলো চড়া করলে, যেমন কালকে ফায়ার সার্ভিসের গাড়িটি আসছে, ভিতরে ঢোকার মতো কোনো সুযোগ নাই। এখন একটা ফায়ার সার্ভিস গাড়ি যদি না আসতে পারে, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন দেখা গেছে উৎসুক জনতা যে ভিড়টা করছে, এখন সাধারণ মানুষ তো ভিড় করবে, উৎসুক আইন শৃঙ্খলা বাহিনীর লোক যদি সঠিকভাবে গাড়ি নিয়ে না আসতে পারে, তাহলে ফায়ার সার্ভিসেই কীভাবে কাজ করবে। আর পরে আইন শৃঙ্খলায় অনেক সময় দেখা গেছে এইসব উৎসুক অবস্থা থেকে কিছু জিনিস মানুষের কিন্তু কিছু দুষ্কৃতী লোক থাকে, চুরি সোসামি বা এই সেই কিছু অঘটন হয়ে যায়। তো যেই জিনিসগুলো সরকার করতে পারবে, তাহলে দেখা গেছে ওইভাবে পারে না, কার্যক্রম নিতে পারে না। তো সরকার যদি ক্ষতিগ্রস্ত দিয়ে বা ওনাদের সাথে আলোচনায় বসিয়ে বাড়ির মালিকদেরকে ডাইকা যে আপনাদের এই রাস্তাগুলোর জন্য ভবিষ্যতে দেখা গেছে প্ল্যানিং করলে এই দুর্ঘটনা করা হবে না, হয়তো আপনারা এখানে বসত বাড়ি করছেন, আপনাদের স্থায়ী, ভাড়াটিয়ার অস্থায়ী, আমার ভালো লাগলো আমি চলে গেলাম। কিন্তু যাদের বসত বাড়ি তারা তো এখানে স্থায়ী। এই যে এলাকাগুলো চিহ্নিত করি ওই বাড়িওয়ালা হোক, মার্কেটে হোক, দোকানদার হোক, যারা হোক, বসে নিয়ে সরকার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ভালো একটা কাজ করি, ওইভাবে করলে মনে হয় দেখা গেছে এটার সুফল সবাই ভালো পাবে। এগুলো তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ এগুলো এখন বাস্তবায়ন করতে পারবো না, কারণ যেটা হয়ে গেছে সেটা ভাঙা সম্ভব না। আর যদি মনে করেন এগুলো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা হতো, তাহলে এগুলো ফায়ার সার্ভিসের যে কোনো জিনিসের গাড়ি না সেই ঢুকতে পারতো। এবং আমার মনে হয় ঢাকার মধ্যে যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়, নিশ্চিত কয়েক লক্ষ মানুষ মারা যাবে, এটা আপনার অসম্ভব কিছু না। আর আমাদের সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা এইটা পরিকল্পনা ভাবে করিনি দেখে এখন আমরা ভুক্তভোগী হয়েছি। এখন এটা সাফার কিন্তু নেক্সটে আরও বড় ধরনের হবে। আমাদের এলাকার মধ্যে কোনো কিছুই এটা মানে এভাবে মানা হয়নি, রাজুকের কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, সে যেভাবে পারতেছে এগুলা উঠাতেছে, মানে অপরিকল্পিতভাবে এটি পরিকল্পনা কোনো কিছুই করা হয়নি। আমাদের এটা সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সরকারের এখন ভারী বড় মানে যেগুলো মেশিন দ্বারা বের করা যাবে মারা গেলে, এই দেখুন বড় একটা এরকম প্ল্যান প্রোগ্রাম করা উচিত। আমার না, এটা সবার কথাই। যদি এরকম বড় ধরনের কোনো যন্ত্রাংশ না থাকে, তাহলে আমাদের ওঠাতে মানে এদের বের করতে অনেক সময় লাগবে। রাস্তাগুলো একটু বড় করা যেত, তাহলে অনেক বেটার হতো। এখন দেখেন একটা ইয়েতে কত ভয়াবহ অবস্থা। আর যদি এর চেয়ে মানে ভয়াবহ যদি হয়, ভূমিকম্প হয়, একেবারে কঠিন অবস্থা হয়ে যাবে। অপরিকল্পিত নগরায়ণ করা হয়েছে এটা এখন থেকেই যদি সরকার ভালোভাবে একটা উদ্যোগ নেয়, যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলো শনাক্ত করুক, এবং শনাক্ত করে সেগুলো কী করবো, সাথে সাথে এগুলো মনে করেন ভাঙার অনুমতি দেওয়া হোক যদি হয়। কারণ আমরা তো এগুলো কোনো কিছু পরিকল্পিতভাবে কিছু করিনি। আর একটা নগর যে কোনো ইয়ে করতে নগর পিতার যেটা নাকি মানে আমাদের এখানে এগুলো নাই, যেটা মানে যেগুলো আমরা যার কাছে যাবো মেয়র, তাদেরও তো দেখা উচিত কোন কোন বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ অবস্থা। আমাদের কিন্তু দেখেন পুরনো ঢাকায় আমরা নিজেরাই অনেক ঝুঁকির মধ্যে আছি। কালকের জিনিসটা আমরা কল্পনা করতে পারিনি যে মানে যেমন একটা হালকা ঝাঁকি দিছে, কিন্তু আমাদের এটা কি জানেন, যদি বড় ধরনের হয় নেক্সট ভয়াবহ অবস্থা হবে। যারাই হোক রাজুকের প্ল্যান অনুযায়ী যাতে বিল্ডিংগুলো তোলা হয়। এখন যে খালি শুধু আমাদের পুরনো ঢাকার একটা ব্যাডাবির হাউসিংয়ে ভাড়া দিয়ে আমরা চলতেছি, কিন্তু যে যতভাবে তো বিল্ডিং ওঠানো হবে না। এটার একটা বাস্তবায়ন, এটার থেকে আপনার বলা উচিত যে আমরা যাতে এই জিনিসটা মানে পরিকল্পিতভাবে উঠাই, আর যতটুকু প্ল্যান আছে ততটুকুভাবে উঠাই। কেউ বলছেন রাজুকের উদাসীনতার জন্যই পুরান ঢাকার এই অবস্থা, আবার কেউ নিজেদের ভুলও স্বীকার করে নিচ্ছেন। তবে শুধু পুরান ঢাকাই নয়, পুরো রাজধানীর চিত্র যেন একই। রাজুকের দায়িত্ব অবহেলা এবং সাধারণ মানুষের অসচেতনতা, এই দুই মিলেই রাজধানী ঢাকা যেন এক মৃত্যুফাদে পরিণত হয়েছে। তবে এখন প্রধান প্রশ্ন হলো, এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আছে কি? হ্যাঁ, উপায় আছে। রাজুকের দায়িত্বশীল কার্যক্রম এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, এই দুটি হতে পারে রাজধানী ঢাকায় বসবাসযোগ্য করার একটি উপায়। সাদ রহমান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।